ত্রিপুরায় রাজনীতি আবারও উত্তপ্ত। রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি, পুলিশের নিষ্ক্রিয়তা, নেশা ব্যবসার বিস্তার, কর্মসংস্থানের অভাব ও দ্রব্যমূল্য লাগাম ছাড়া বৃদ্ধি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো একের পর এক অভিযোগ তুলছে। অন্যদিকে শাসক বিজেপি বলছে এসবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচার। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ বাস্তবে কি দেখছে? নাগরিক সমাজের অনেকেই মনে করছেন রাজ্যের উন্নয়নের ফসল দেখা গেলেও তার ছায়া সব জায়গায় সমানভাবে পড়ছে না। তাই প্রশ্ন জাগে, বেকার যুবকের হতাশ মুখ, ক্রমবর্ধমান মাদকাসক্তি এবং বাজারের দামের আগুন, এসব কি কেবল বিরোধীদের রাজনৈতিক নাটক, নাকি বাস্তবের অস্বস্তিকর চিত্রও বটে? অন্যদিকে শাসক জোটের সঙ্গে তিপ্রামথার সঙ্গে সম্পর্ক নিয়ে উঠেছে নানান প্রশ্ন। জনজাতি অধিকার, পৃথক রাজ্যের দাবি ও অবৈধ অনুপ্রবেশ নিয়ে বিভ্রান্তি কি সরকারের নীতিতে অনিশ্চয়তা তৈরি করছে? মানুষের প্রশ্ন, শাসক জোটের ভিত কতটা দৃঢ়? দুই শরিকের মধ্যে ক্রমবর্ধমান মনস্তাত্ত্বিক দূরত্ব ও লড়াই কি নতুন রাজনৈতিক সংকেত দিচ্ছে? আর এই বিভ্রান্তির মাঝে রাজ্যের শান্তি সম্প্রীতির পরিবেশ কি কোনোভাবে হুমকির মুখে? বিরোধীরা বলছে সরকার ব্যস্ত নিজের ভাবমূর্তি রক্ষায়, জনগণের সমস্যার সমাধানে নয়। আর সরকার পক্ষের দাবি, বিরোধীরা নেতিবাচক রাজনীতিতে মত্ত। তাই প্রশ্ন জাগে, তাই বোঝা প্রয়োজন, ত্রিপুরা রাজনীতি কি সত্যি উন্নয়নের পথে, নাকি অভিযোগ জর্জরিত প্রশাসনের ছায়ায় হারিয়ে যাচ্ছে জন আস্থা? ত্রিপুরার ভবিষ্যৎ রাজনীতি কি উন্নয়নের পথের দিকে এগোচ্ছে, নাকি বিভাজনের স্রোতে ভেসে যাচ্ছে? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্যের উন্নয়ন, অগ্রগতি ও রাজনীতির নানান দিক নিয়ে আলোচনা করতে আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন প্রদেশ বিজেপি সহসভাপতি তাপস ভট্টাচার্য। দাদা, স্বাগত আপনাকে। নমস্কার দাদা, সোজা সাপটা প্রশ্ন আমার, কেমন আছে ত্রিপুরা, কেমন আছে রাজ্যবাসী, আর কোন পথে এগোচ্ছে রাজ্যের উন্নয়ন? রাজ্যের উন্নয়ন অতীতের কংগ্রেস বা কমিউনিস্ট শাসনের সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে আকাশ পাতাল পার্থক্য আছে। রাজ্যের যথেষ্ট উন্নয়ন হয়েছে এবং হচ্ছে, এবং রাজ্যকে এই উত্তর পূর্বাঞ্চলে দীর্ঘদিন অবহেলিত ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির শাসনকালে উত্তর পূর্বাঞ্চলকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, আপনি সড়ক পরিবহন ক্ষেত্রে বলুন, রেল পরিবহনের ক্ষেত্রে বলুন, বিমান পরিবহনের ক্ষেত্রে বলুন, বিভিন্নভাবে এই রাজ্যকে নূতনভাবে তার পরিচিতি তৈরি হয়েছে, এবং রাজ্যের মানুষ দেখছে রাজ্যের উন্নয়ন, প্রত্যক্ষ করছে। আমরা আশাবাদী এই উন্নয়নের গতি অব্যাহত থাকবে মোদীজির নেতৃত্বে, এবং ত্রিপুরা কিছুদিনের মধ্যেই ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ রাজ্যের মর্যাদা অর্জন করবে। ওকে, গ্রাম থেকে পাহাড়, সমতল থেকে শুরু করে রাজ্যের প্রত্যন্ত এলাকা পর্যন্ত রাজ্যবাসী কেমন আছে? রাজ্যবাসীর সুখ, শান্তি, নিরাপত্তা কেমন আছে বলে আপনারা দেখছেন? রাজ্যের মানুষ, আমি মনে করি ভালো আছে, আমার পার্টি মনে করে ভালো আছে, আমার সরকার মনে করে ভালো আছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকের স্মৃতিশক্তি কিন্তু দুর্বল। আমরা ভুলে যাই, খুব তার দ্রুত ভুলে যাই। কিন্তু আমরা যদি পেছনের দিকে তাকাই, বিগত 25 বছরের কমিউনিস্ট শাসনের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাই এই রাজ্যে খুন, সন্ত্রাস, ধর্ষণ, রাহাজানি থেকে শুরু করে অসামাজিক কাজ এবং দলীয়করণ যেভাবে হয়েছে, সেই জায়গাটা থেকে এই রাজ্যের মানুষ মুক্তি পেয়েছে। এখন রাজ্যে একটা স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। এখন বিরোধীরা তো অভিযোগ করছে যে রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে, চুরি, ছিনতাই, এমনকি রাজনৈতিক সংঘর্ষ বাড়ছে। তো সেই জায়গায় আপনি বলছেন যে 25 বছরের মানুষ স্মৃতি, অবশ্য 25 বছরে অনেক কিছু হয়েছে, মানুষ দেখেছে, মানুষ একটু মনে করিয়ে দিলে মানুষের মনে পড়ে যায় সবকিছুই। তো 25 বছরে হয়েছে বলেই হয়তো মানুষ তাদের পাল্টে আপনাদের উপর আস্থা রেখেছিলেন। তো আপনারা এখন কি মনে করছেন, বিরোধীদের যে এই অভিযোগ বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে বা
নিরাপত্তা নিয়ে মানুষের, এইসব কি আপনি কি মনে করেন যেগুলো কিছুই সমস্যা হচ্ছে না, নাকি সবকিছু ঠিক আছে? না না, সমস্যা, কোনো সমস্যাই চটজলদি তার কোনো সমাধান থাকে না, বিশেষ করে একটা রাজ্যের সামগ্রিক সমস্যা। কিন্তু সমস্যা থেকে উত্তরণের যে চেষ্টা, এটা আমাদের সরকার করছে, এবং সেই সব বিভিন্ন ধরনের সমস্যা থেকে আমরা অনেকটাই বেরিয়ে এসেছি। কাজ বাকি আছে, আগামী দিনেও সেটা হবে। এখন বিগত কিছুদিন ধরে সাম্প্রতিককালে কিছু ঘটনায় আমরা দেখেছি যে রাজ্যের পুলিশ প্রশাসন সংবাদ শিরোনামে রয়েছে, এটা আপনারাও জানেন। এখন পুলিশ কি সত্যি নিরপেক্ষভাবে কাজ করতে পারছে? আচ্ছা, প্রশাসনের উপর রাজনৈতিক প্রভাবের অভিযোগ বহুবার উঠেছে। এখন অনেকেই বলছে যে আইন রক্ষাকারী রাজনৈতিক চাপের মধ্যে কাজ করছে। বিরোধীরা বলছে ন্যায় বিচার পেতে হলে দলীয় ঘনিষ্ঠ হতে হয়। মানুষের মধ্যে এই ধারণা যদি বিস্তার করে, বা এটা যদি মানুষের মধ্যে মানুষ যদি বিশ্বাস করতে শুরু করে এই ধারণা, তাহলে তো সরকারের ভাবমূর্তিতে এটা কতটা বিপজ্জনক হবে সরকারের ভাবমূর্তির জন্য? এটা বিরোধীদের বিরোধিতা করার জন্য বলা, এর কোনো বাস্তব ভিত্তি নেই। সংগঠনের প্রভাব পুলিশ প্রশাসনের উপর পড়বে, বা সংগঠন পুলিশ প্রশাসনকে চালাবে, এটা আমরা অন্তত ভারতীয় জনতা পার্টি আমরা ভাবতে পারি না। প্রশাসনের কাজ করছে, সংগঠনের কাজ করছে। আইন শৃঙ্খলার দায়িত্ব সম্পূর্ণ প্রশাসনের, এবং প্রশাসন সেটা সঠিকভাবেই করছে। সাম্প্রতিককালে কিছু ঘটনা, সেটা বন্ধের দিন বলুন, যে ত্রিপুরা সিভিল সোসাইটি যে বন্ধ রেখেছিল সেই বন্ধের দিন, এবং সেটা আগরতলা শহরের রাজপথে উত্তর গেটে দাঁড়িয়ে বলুন, সেখান থেকে শুরু করে সন্ধ্যার পর শান্তির বাজার, কমলপুর শান্তির বাজারে যে ঘটনা, এবং বিলোনিয়ার যে ঘটনা, এই ঘটনাগুলোতে কি মনে হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে আপনারা কতটুকু সন্তোষজনক অবস্থায় এই মুহূর্তে আছেন? আপনারা কি দেখছেন পুলিশের ভূমিকা? একটা বিষয় হচ্ছে কাউকে বিশ্বাস করা, আর সেই বিশ্বাসের উপর কেউ যদি বিশ্বাসঘাতকতা করে, সেটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক। আপনি যেটা বলছেন শান্তির বাজারের ঘটনা, এটা সরকারের কাছে প্রতিশ্রুতি দেওয়া ছিল। একটা এনজিও তাদের নানান সমস্যা নিয়ে তারা বন্ধ ডেকেছে। তারা কথা দিয়েছিল তাদের কোন রকমের গন্ডগোল হবে না, সবটাই থাকবে শান্তিপূর্ণ। সরকার তো বিরোধিতা করেছে, সরকার বিরোধিতা করেছে, কিন্তু আকস্মিকভাবে কতিপয় দুষ্কৃতকারী যেভাবে শান্তির বাজারে ঘটনা ঘটিয়েছে, সেটা দুর্ভাগ্যজনক। এবং এর বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কিন্তু অত্যন্ত কড়া ব্যবস্থা গ্রহণ করেছেন, এবং এখান থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা আশা করব এই ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটবে না। এটা আমরা বিশ্বাস করেছিলাম, বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। ওকে, সেটা তো অবশ্যই আপনাদের যে দলীয় যে সমস্যা, আপনাদের শরিক দলের সঙ্গে যে আপনাদের কথাবার্তা, বা যেটাই বিশ্বাস কথা, এটা শরিক দলের সঙ্গে ছিল না, পুলিশের সঙ্গে এটা ছিল একটা এনজিও, যেটা রঞ্জিত দেববর্মা, সেই এনজিওটা নিয়ে উনি। ওকে, আপনি বলছেন এনজিওর সঙ্গে কার বোঝাপড়া ছিল, সরকারের না আপনার দলের? মানে বোঝাপড়া, এই যে যারা এই বন্ধ রেখেছিল তারাই বলেছিল সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে তারা তাদের ডিমান্ড প্লেস করবে, ওকে, জানাবে তারা। সুতরাং এখানে আমরা মনে করি না মথার সঙ্গে কোন রকমের এই ধরনের কিছু হয়েছে, কারণ আমরা মথাকে একজন মথা পার্টি দায়িত্বশীল পার্টি, এবং যেহেতু আমাদের সঙ্গে আছে, কোয়ালিশনে আছে, কোয়ালিশনের ধর্ম তারা পালন করবে। প্রদ্যুৎ বাবু সেই ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল আছেন, এবং তিনি পরবর্তী সময় স্টেটমেন্টও দিয়েছেন যে এই ব্যাপারে তিনি জড়িত না। ওকে, আমি ত্রিপুরা মথার বিষয়ে পরে আসছি। আপনাদের দুই শাসক শরিকের মধ্যে যে দ্বন্দ্ব বা প্রকাশ্যে যে সংঘাত হচ্ছে আজকাল, সেই বিষয়টা নিয়ে আমি পরে আসছি, কিন্তু পুলিশের ব্যাপারটা আর একটু বিস্তারিত জানতে চাইবো, আপনাদের অবস্থানটা। কারণ আমরা সাম্প্রতিককালে পুলিশের যেই ব্যর্থতাই বলবো, আমরা একাংশ মানুষের পুলিশের যে ব্যর্থতা দেখতে পেয়েছি, সেই ব্যর্থতার কারণ কি বলে আপনারা মনে করেন? বিলোনিয়ায় যেভাবে প্রকাশ্যে পুলিশের ওপর, একজন ওসির ওপর মারধর করা হলো, এবং কিছুক্ষণের মধ্যেই পরের দিন তাদেরকে আটক করা হলো, কিছুক্ষণের মধ্যেই তাদেরকে জামিনে ছাড়া হলো, সেটা আইন দেখেছে।
এখন এই ধরনের সাহস বা এই ধরনের যে পরিস্থিতি, যে আইন রক্ষাকারী যারা, তাদেরই যদি নিরাপত্তা না থাকে, তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা তো একটা প্রশ্নের মুখে পড়বে। এটা অবশ্যই সবার জন্য একটা চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়, এবং যেহেতু আপনারা সরকারে আছেন, আপনাদের জন্য অবশ্যই আরো বেশি চিন্তার বিষয়। এই জায়গাটা, এই পরিস্থিতিটা কিভাবে এলো এই জায়গায়, এবং এটাকে কি করা উচিত বলে আপনি মনে করেন? এই যে বিলোনিয়াতে যে ঘটনাটা ঘটেছে, ঘটনাটা সম্পূর্ণভাবে আকস্মিকভাবে ঘটেছে, এবং যারা দোষী, এ ব্যাপারে যারা জড়িত ছিল, দোষী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টা আইনের মতো করে দেখছে। তো সুতরাং এখানে পুলিশ ব্যর্থ বা পুলিশ চাপের মুখে আছে, এই সমস্ত এই ব্যাপারটাকে আমি বিশ্বাস করি না। ওকে, আপনি বলছেন তারা এগুলো বিরোধীদের নেতিবাচক প্রচার, যে পুলিশ চাপের মুখে, দলীয় চাপের মুখে, শাসক গোষ্ঠীর চাপের মুখে বিভিন্ন কাজগুলো করে। ওকে, এখন বিরোধীরা এটাও বারবার অভিযোগ করছে যে ধরুন রাজ্যের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হয়নি, যুবরা হতাশ, বিজেপি 2018 সালে চাকুরির প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবে পূরণ করেনি। এখন ত্রিপুরায় শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে, অথচ এদিকে সরকারি পদ খালি পড়ে আছে। আবার রাজ্যে কোনো বড় বিনিয়োগেরও কোনো সেরকম কোনো খবর নেই, যেখানে কোনো বড় ইন্ডাস্ট্রি হচ্ছে বা বড় কলকারখানা হচ্ছে। তাহলে কর্মসংস্থান নিয়ে আপনারা কতটা সন্তুষ্ট? আপনার দলের যারা যুবরা আছে, যুবক যুবতীরা আছে, তারা কতটা সন্তুষ্ট? কর্মসংস্থানের ব্যবস্থা ত্রিপুরা এমনিতেই এখানে কখনোই শিল্প ক্ষেত্র ছিল না। ছোট ছোট সাধারণ শিল্প কারখানা আছে, সেগুলোতে লিমিটেড কর্মসংস্থানের ব্যবস্থা। কিন্তু আমাদের সরকার আসার পরে যুবকদের, মেধাবী যুবকদেরকে মেধার ভিত্তিতে প্রায় এ পর্যন্ত সব মিলিয়ে প্রায় 25,000-এর মতো চাকরি দেওয়া হয়েছে। আচ্ছা, 25,000-এর মতো চাকরি দেওয়া হয়েছে, সরকারি চাকরি 25,000-এর মতো দেওয়া হয়েছে, এবং সবগুলি ট্রান্সপারেন্ট ওয়েতে দেওয়া হয়েছে। যেখানে আপনি দেখবেন এখানে কিন্তু দলমত নির্বিশেষে যারা যোগ্য যারা তারাই চাকরি পেয়েছে, এবং এই যোগ্যতাকে গুরুত্ব দিলে পরেই প্রশাসন যোগ্য হয়ে উঠবে, সমাজও যোগ্য হয়ে উঠবে, আমরা এটাকে বিশ্বাস করি। সুতরাং যোগ্যদের কর্মসংস্থানের ব্যবস্থা যোগ্যতার ভিত্তিতেই হয়েছে, আগামী দিনও হবে। ওকে, আপনি বলছেন 25,000, এখন 7 বছরে যদি 25,000 হয়ে থাকে, দাদা, রাজ্যে তো প্রতি বছর হাজার হাজার যুবক যুবতী শিক্ষিত হচ্ছে, কলেজ পাশ করছে, ইউনিভার্সিটি পাশ করছে। এখন বা অনেকেই আছে যারা হয়তো উচ্চ মাধ্যমিক পাশ করার পরেও চাকরি খোঁজেন তাদের মতো করে। এখন তাহলে এই যে গ্যাপটা, বাকিরা কি করবে? বাকিরা কিভাবে সংসার প্রতিপালন করবে বা সংসারের দায়িত্ব নেবে? আজকে রাজ্য সরকার চেষ্টা করছে এ রাজ্যে শিল্প স্থাপনের। আপনারা দেখেছেন আমাদের শিল্প নিগম বিভিন্ন বড় বড় কোম্পানির সঙ্গে মৌ স্বাক্ষরিত করেছে, এগুলির মধ্যেও তো কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সুতরাং আমাদের সরকার যে ধরনের ডেভেলপমেন্ট ওয়ার্ক এগুলো করা হবে আগামী দিনে, প্রসেস আছে, পাইপলাইনে আছে, এগুলো বাস্তবায়িত হলে এটা একটু সময় সাপেক্ষ, কারণ কোন সময়েই হচ্ছে, আগামী দিনেও হবে, এখানে কর্মসংস্থান হবে। এই জাতীয় অংশের ছেলেমেয়েরা বা যুবক যুবতীরা কতটা পাচ্ছে বলে, মানে যেহেতু আমি গ্রাম পাহাড়ের প্রত্যন্ত এলাকার কথা বলছি, সেখানে কতটা লাভ পাচ্ছে বিভিন্ন এই যে প্রকল্প বলছেন বা বিভিন্ন ধরুন? অবশ্যই জনজাতিদের মধ্যে যাদের শিক্ষা দীক্ষা দিক দিয়ে যারা একটু নিজেদেরকে তৈরি করেছে, এরাও সুযোগ পাচ্ছে। তাছাড়া একটা কথা, বড়মুড়া, শাখাংটাং, যেখানেই বলুন না কেন, পাহাড়ের মানে চূড়ায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, সেখানে লাইট জ্বলছে, জলের ব্যবস্থা করা আছে, বিনামূল্যে চাল পাচ্ছে, আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে চিকিৎসার সুযোগের জন্য, 5 লক্ষ টাকা ইন্স্যুরেন্স, শৌচালয় দেওয়া হয়েছে। আজকে জনজাতিদের জন্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার, এই সরকার যত কাজ করেছে সেটা তুলনা হয় না অতীতের কোন সময়ের সঙ্গে
তুলনা হয় না। ওকে, ভারতীয় জনতা পার্টি সরকার যে কাজ করেছে সেটা অতীতের কোনো পার্টির সঙ্গে তুলনা হয় না, সেটা বক্তব্য প্রদেশ বিজেপি সহসভাপতি তাপস ভট্টাচার্যের। আপনাদের নেশা মুক্ত ত্রিপুরার স্লোগান আজ কতটা সার্থক বলে আপনি ব্যক্তিগতভাবে মনে করেন এবং বা আপনার দলও মনে করে? কারণ মাদক ব্যবসা ও নেশা তো আজ গ্রাম পাহাড়ে সর্বত্র ঢুকে পড়েছে বলে অভিযোগ। এখন এই সমস্যা কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে আপনাদের মনে হয়? মোটেও না। মাদক ব্যবসা এটা বামফ্রন্টের ভোট কালেকশনের একটা পদ্ধতি ছিল। আচ্ছা, মাদক ব্যবসায় যুবকদেরকে যুক্ত করা। এবং ত্রিপুরাতে যেভাবে গাঁজা চাষ অতীতে হতো, গাঁজার চাষ, সেটা নজিরবিহীন ঘটনা ছিল। এবং আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো প্রত্যেকদিন অনেক কিছু দেখি, কিন্তু সেই সময়টাতে সোশ্যাল মিডিয়া এরকম অ্যাক্টিভ ছিল না, আমরা অনেক কিছু জানতে পারিনি। কিন্তু আমরা গ্রাম পাহাড়ে যাই, আমরা দেখছি যে কিভাবে জানতে পারছি কিভাবে কমিউনিস্ট শাসনকালে বিশেষ করে গাঁজার ব্যবসা এই রাজ্যকে গ্রাস করেছিল, যুবকদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছিল। এখন এই গাঁজার ব্যবসার মধ্যে সরকার হস্তক্ষেপ করাতে এই বিষয়টা কিন্তু অনেকটা কমে গেছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্যান্য নেশার সামগ্রী চোরাপথে আসছে, ত্রিপুরায় আসছে, সেই মিজোরাম বর্ডার হয়ে আসছে, বাংলাদেশ দিয়ে আসছে, বিভিন্নভাবে আসছে। কিন্তু আসার ক্ষেত্রেও আগে যেরকম ছিল বর্তমানে সেটা অনেকটাই কমে গেছে। এবং আমাদের আরক্ষা প্রশাসন এই ব্যাপারে যথেষ্ট সচেতন এবং বিভিন্ন সময়ে দেখা গেছে যে এই সমস্ত নেশা সামগ্রী আটক করা হচ্ছে, নষ্ট করা হচ্ছে। এর বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীজির নেশামুক্ত ত্রিপুরা গঠনের যে শপথ, এটা অবশ্যই কার্যকরী হবে আগামী কিছুদিনের মধ্যে। ওকে, তাহলে আপনারা মনে করছেন যে এই মুহূর্তে যে নেশার বাণিজ্যের যে রমরমা বাণিজ্য চলছে বলে যে বিরোধীরা সবসময় যে অভিযোগ করে, তাহলে আপনারা বলছেন যে আপনারা সন্তুষ্ট এই মুহূর্তে নেশার যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাতে সন্তুষ্ট? সরকার যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা সন্তুষ্ট, কিন্তু এটা শেষ না। এটাকে সম্পূর্ণ কন্ট্রোলে আনতে আরো কিছুটা সময় লাগবে, তবে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ওকে, আমরা অবশ্যই, আপনি তিপ্রামথার কথা কিছুক্ষণ আগে শুরু করেছিলেন। এখন শাসক জোটের সঙ্গী আপনাদের তিপ্রামথা জনজাতিদের জন্য নানান দাবি নিয়ে তারা প্রায় সময় প্রথম থেকে তারা আমরা দেখেছি নানান দাবি আন্দোলন করছে। এখন তাদের দাবি তারা তুলছে, যার অনেকগুলোতে কিন্তু বিভ্রান্তি দেখা যাচ্ছে। এখন অনেকেই মনে করছেন যে সমাজে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে তিপ্রামথার বিভিন্ন দাবিকে কেন্দ্র করে। এই মত পার্থক্য কি জোটে একটা অস্থিরতা সৃষ্টি করছে বলে আপনি মনে করেন? না, এই তিপ্রামথার পক্ষ থেকে কিছু দাবি তোলা হয়েছে, এটা তারা ন্যায়সঙ্গত মনে করেছে তাই তুলেছে। কিন্তু তিপ্রামথা ভারতীয় জনতা পার্টির সঙ্গে একসঙ্গে আছে সরকারে, এবং আমি বিশ্বাস করি যে জোটের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু বসে আলোচনার মাধ্যমে এগুলোর নিষ্পত্তি করা সম্ভব। আমরা আজকে দেখলাম তিপ্রামথা সুপ্রিমোর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে। এখন সেই বৈঠকে কি আলোচনা হয়েছে, ইতিবাচক হয়েছে কিনা, কোনো কিছু সমাধান হয়েছে কিনা, সেটা আমরা হয়তো পরে জানতে পারবো। এই মুহূর্তে আমাদের কাছে সেই শেষ খবর নেই। কিন্তু অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে মথার দাবি আন্দোলন ঘিরে জনগণের মধ্যে একটা উদ্বেগ রয়েছে। এটা নিয়ে অনেকেই কিন্তু চিন্তিত, বিশেষ করে মথার যে একজন বিধায়ক রঞ্জিত দেববর্মা, যার কথা আপনি বলছিলেন, ত্রিপুরা সিভিল সোসাইটির নামে যে বন্ধের আহ্বান করেছিল, সেই বন্ধে কি হয়েছে সেটাও মানুষ জানে। এখন অনেকেই বলছেন রাজ্যের শান্তি সম্প্রীতির আকাশে মেঘ ঘনিয়ে আসছে। এই বিষয়ে আপনাদের কি মত? মানে জাতি উপজাতি বা জাতি জনজাতিদের মধ্যে যে শান্তি সম্প্রীতির অনুপ্রবেশের বিষয়ে, অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে যেভাবে বিভিন্ন ধরনের প্ররোচনামূলক বক্তব্য রাখা হচ্ছে, ইভেন কি যেই কাজটা কেন্দ্রীয় সরকারের, অনুপ্রবেশ চিহ্নিতকরণের কাজ কেন্দ্রীয় সরকারের এবং কেন্দ্রীয় সরকারের সামরিক বাহিনীর, এখন সেই কাজ যখন কোন রাজনৈতিক দল হস্তক্ষেপ করে, রাজনৈতিক দল যখন কাউকে বাংলাদেশি বলে চিহ্নিত করছে, তখন সেটা রাজ্যের এই শান্তি শৃঙ্খলার জন্য সেটা কতটা ভয়াবহ পরিস্থিতি ডেকে আনছে বলে আপনি মনে করেন? দেখুন, তিপ্রামথা এটা একটা রাজনৈতিক দল, তাদের নিজস্ব কিছু চিন্তা ভাবনা থাকতেই পারে,
এটা আপত্তির কিছু না, কিন্তু অনুপ্রবেশ ইস্যুতে আমাদের কেন্দ্রীয় সরকারের যে গাইডলাইন, সেই গাইডলাইন ত্রিপুরা রাজ্যেও প্রযোজ্য, ভারতবর্ষের সর্বত্রই প্রযোজ্য। সুতরাং এই জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ার প্রশ্নই আসে না। আমি একটা কথা আগেই বললাম যে ত্রিপুরা মথা তারা তাদের মতো করে কিছু কিছু কথা বলেছে, কিন্তু তাদের সঙ্গে বসে কথা বললে এই জিনিসটা আমি আশা করি পরিষ্কার হয়ে যাবে। ওকে, আপনি বলছেন এখনো তারা কথা বলার জায়গা রয়েছে, কারণ আমরা বিগত কিছুদিন ধরে এবং দুদিন আগেই ত্রিপুরামথার একজন নেত্রী আমার টকশোতে এসে বলে গেছেন যে রাজ্যে এই মুহূর্তে ত্রিপুরামথা বা জনজাতিদের বা ত্রিপ্রাসাদের যে বিভিন্ন দাবি আন্দোলন বা রাজ্যের রাজনীতি যে উত্তপ্ত হয়ে রয়েছে, তাদের এই দাবি আন্দোলনকে ঘিরে রাজ্য সরকার যদি এই আন্দোলনগুলোর প্রতি মানে সহানুভূতি পোষণ করতে, তাহলে হয়তো তাদের এতটা উত্তপ্ত রাজ্য হতো না। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি মানে পরিষ্কারভাবে বলতে পারবেন যে রাজ্যের আঞ্চলিক ও জনজাতি রাজনীতি এখন কোন দিকে যাচ্ছে? মানে আপনি কি মনে করেন, এটা কি মানে আমরা মনে করি ত্রিপুরামথার সঙ্গে আমাদের যে আইপিএফটির সঙ্গেও আছে, ত্রিপুরামথার সঙ্গেও আছে, আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে যে আঁতাত, এই আঁতাত রাজ্যের জাতি জনজাতির স্বার্থে, উভয়ের স্বার্থে। কারণ কাউকে বাদ দিয়ে কেউ চলতে পারবে না, এখানে কাউকে ব্রাত্য করে কেউ কিছু করতে পারবে না। আমরা এটা বিশ্বাস করি এবং আশা করি এই ধারণাটা তাদের মধ্যেও আছে, কারণ আমরা সবাই একসঙ্গে মিলেই চলবো, একসঙ্গেই বসবাস করব। ভুলভ্রান্তি থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, বসে আলোচনা করে শেষ করা হবে। আপনি বসে আলোচনার কথা বলছেন বারবার দাদা, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বারবার দেখেছি বিভিন্ন জায়গায়, সেটা আশ্রামবাড়ি হোক, সেটা খুমলুং হোক, সেটা চরিলাম হোক, সেটা মান্দাই হোক, মথা কর্মীদের হাতে বারবার আক্রান্ত হয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান শুনতে গিয়েও আক্রান্ত হচ্ছেন। এখন তারপরও ত্রিপুরামথার প্রতি বিজেপি এত সহনশীল কেন? এটা কি মানে শুধুই জোটের রাজনীতির মানে একটা কৌশল, নাকি তার পেছনে অন্য কোনো মানে কৌশল আছে আপনাদের? এত সহনশীল কেন বিজেপি? জোট ধর্ম পালনে বদ্ধপরিকর। আমরা যারা জোট সঙ্গী আছে তাদের সঙ্গে, তাদের প্রতি সম্মান প্রদর্শন, তাদের ভাবাবেগকে গুরুত্ব দেওয়া, তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা এবং সেগুলো সমাধান করা, এগুলোতে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে। কারণ বিশ্বাস করে বলেই আমাদের সেন্ট্রালও যেমন এনডিএ সরকার আছে, অনেকগুলো পার্টি আছে, এখানেও আছে, অন্যান্য রাজ্যেও আছে, কিন্তু আমরা জোট সঙ্গী যারা থাকে তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা, তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকা, তাদের যে ডিমান্ড থাকে সেগুলোকে নিয়ে কথা বলা, আলোচনা করা, তার বাস্তবতা দেখা, এগুলির প্রতি ভারতীয় জনতা পার্টি দায়বদ্ধ। তাহলে এই সব ভারতীয় জনতা পার্টির এই দায়বদ্ধতার জন্যই কি সুযোগ নিচ্ছে মথা? কারণ বিজেপি যারা কর্মীরা, যারা প্রত্যন্ত এলাকার বা পাহাড়ের যারা বিজেপির কর্মী, জনজাতি অংশের যারা বিজেপির কর্মীরা, তাদের কাছে কি মেসেজ যাচ্ছে যে তারা বারবার আক্রান্ত হচ্ছে, অথচ ত্রিপুরামথা বলছেন যে আপনারা বলছেন যে বসে কথা বলবেন, কথা তো হচ্ছে বারবারই আমরা দেখছি। ত্রিপুরামথা কেন্দ্রে গিয়েও কথা বলছেন, দিল্লি গিয়েও কথা বলছেন, রাজ্যেও কথা বলছেন, কিন্তু তারপরও এই ধরনের সংঘাত প্রকাশ্যে হচ্ছে। তো সেটা দলীয় কর্মীদের কাছে আপনারা কি মেসেজ দিচ্ছেন? কিছু কিছু অতি উৎসাহী থাকে, যেমন আশারামবাড়ির কথা বললেন, সেখানেও কিন্তু যারা করেছে এই কাজটা, ঘটনাটা ঘটিয়েছে, ত্রিপুরামথা থেকে সেখানকার বিধায়ক পরিষ্কারভাবে বলেছেন এখানে আমাদের লোক যুক্ত না, এখানে কিছু সিপিএম এর লোক, এরা ত্রিপুরামথায় আশ্রয় নিয়ে তারা বিজেপির উপর বিভিন্ন ধরনের আক্রমণ করার চেষ্টা করছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে, রাজ্যের সর্বত্র না। এবং এরা এই ধরনের অতি উৎসাহী কিছু আছে, তার পেছনে সিপিএম এর ইন্ধন আছে। সুতরাং এগুলো আশা করি শেষ হয়ে যাবে। ওকে, এখন ত্রিপুরামথা উত্তর পূর্ব ভারতের নতুন দলের সাথে মিশে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা দেখলাম দুদিন আগেই একটি সাংবাদিক সম্মেলন ওনারা করেছেন দিল্লিতে বসে, আপনিও সেটা নিশ্চয়ই অবগত আছেন। এখন যদি সেরকম ভাবে মিশে যায় মথার বিধায়কদের, ত্রিপুরামথার তখন কি হবে? পরবর্তী সময় তারা ডিসলভ হয়ে যাবে কিংবা রাজনৈতিক দল হিসেবে সরকারে থাকবে কিনা সেটা পরবর্তী বিষয়।
কিন্তু যেটা জানার হচ্ছে যে তিপ্রামথার বিধায়কদের তখন বিজেপিতে যোগদান দেওয়ার সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন, বা আপনারা কিভাবে সেই ব্যাপারটাকে আপনারা দেখছেন? এটা সম্পূর্ণ নির্ভর করবে তাদের উপরই। এই ব্যাপারে আপনারা কি আহ্বান জানাবেন তাদের? এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই। তারা যদি আসতে চায় আসতে পারবে, এটা তাদের সম্পূর্ণ ইচ্ছার উপর, বা পার্টি কি স্ট্যান্ড নেবে, কবে এটা উত্তর পূর্বাঞ্চলে একটা পার্টি হবে, ডিজলভ হবে, তিপ্রামথা থাকবে না, এগুলো সময়ের ব্যাপার, সময় দেখা যাবে কি হয়। তারা ৪৫ দিনের মধ্যে নতুন কোন রাজনৈতিক দল ঘোষণা দিতে পারে বলে জানা গেছে। এখন সেই ৪৫ দিনের মধ্যেই হয়তো যা হবার হবে। তবে এই দিক থেকে আরেকটা ঘটনা হচ্ছে যে ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে মথা আদালত অবধি গেছে। ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে আপনাদের কি অবস্থান? আমরা তো নির্বাচন কি বলে মানে ইলেকশন কমিশন যখন ঘোষণা করবে আমরা তৈরি আছি। ওকে, ইলেকশন কমিশনের কথা যখন বললেন দাদা, এখানে এখন গোটা জাতীয় রাজনীতিতে ইলেকশন কমিশনকে নিয়ে তোলপাড় এই মুহূর্তে জাতীয় রাজনীতি। তো ইলেকশন কমিশনের ওপর ভোট কারচুপির একটা গুরুতর অভিযোগ তুলছে কংগ্রেস, এবং আমরা দুদিন আগেই দেখলাম রাহুল গান্ধীর অভিযোগ অনুযায়ী হরিয়ানার যেভাবে বিভিন্ন জিনিস উনি তুলে ধরেছেন, এখন ভোটার তালিকায় এই কারচুপি যদি সত্যি প্রমাণিত হয় তাহলে সেটা বিজেপির জন্যও কতটা উদ্বেগজনক? কারণ এই ধরনের কারচুপি শিকার তো কোন এক সময় বিজেপিও হতে পারে। যদি ভোটার তালিকায় এই ধরনের কারচুপি হয় তাহলে বিজেপির জন্য এটা কতটা উদ্বেগজনক? দেখুন, রাহুল গান্ধী এই যে ভোট চুরির কথা বলছেন, আসলে এখন নিজেরা তাদের অস্তিত্ব রক্ষায় মরিয়া হয়ে উঠেছেন। ভোট চুরির কথা বলছেন। যখন তারা জয়লাভ করেন তখন ভোট চুরি হয় না, যখন তারা হেরে যায় তখন ভোট চুরি হয়। দ্বিতীয় হচ্ছে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধী যে সমস্ত অভিযোগগুলো করলো, ইলেকশন কমিশন থেকে সরাসরি বলেছে এফিডেভিট দাখিল করতে। আজ পর্যন্ত তো করলো না, শুধু ঘুরে ঘুরে ভোট চুরি বলছে। আরে ভারতবর্ষের রাজনীতিতে, স্বাধীন ভারতে প্রথম ভোট চুরি হয়েছে, নেহেরু ভোট চুরি করেছে। আচ্ছা, কংগ্রেসের বৈঠকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবে? 15 জনের মধ্যে 14 জন ভোট দিল সর্দার বল্লভভাই প্যাটেলকে। একটা ভোট পেয়েছেন উনি, উনাকে প্রেসিডেন্ট বানাতে হবে, প্রাইম মিনিস্টার বানাতে হবে। হয়েছেন 51-52-তে যখন পার্লামেন্ট ইলেকশন হয়, সেই পার্লামেন্ট ইলেকশনে উত্তরপ্রদেশের রামপুরে কংগ্রেসের ক্যান্ডিডেট হচ্ছে আবুল কালাম আজাদ, নির্বাচনে পরাজিত। এগুলো ঐতিহাসিক দলিল আছে, রেকর্ড আছে। নির্বাচনে পরাজিত ঘোষণা হয়ে গেছে। দিল্লি থেকে নেহেরু বললেন, গোবিন্দ বল্লভ পন্ত মুখ্যমন্ত্রী, ওনাকে বললেন যে আবুল কালাম আজাদ কিভাবে হেরে গেল। বলে যে হেরে গেছে, ঘোষণা হয়ে গেছে, হবে না, ওনাকে জয়ী করতে হবে, যে কোনো মূল্যে জয়ী করতে হবে, আদারওয়াইজ আপনার গদি থাকবে না। আচ্ছা, আপনার গদি থাকবে না। বাধ্য হয়ে তখন হস্তক্ষেপ করে ভোট চুরি করে আবুল কালাম আজাদকে জয়ী ঘোষণা করা হয়েছে। তো এই সমস্ত ইতিহাস, আমি যে কথাটা বললাম, মানুষ ভুলে যায়। এগুলো মানুষের সামনে তুলে ধরা দরকার। ভুলে যায়। ইয়ের সঙ্গে কি করেছে, আমাদের ডক্টর আম্বেদকরের সঙ্গে কি করেছে, একই কাজ করেছে। অসংখ্য নজিরবিহীন ঘটনা আছে ওদের। না, এখন এই যে আর এই ভোট চুরি বলছে, তারা দেখছে যে ভারতবর্ষ থেকে কংগ্রেস নামক দলটা, পার্টিটা ভারতবর্ষের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার কারণে এরা ভেনিশ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এবং এরা এমনও অভিযোগ উঠছে এখন যে এরা বিদেশি ফান্ডিং থেকে তারা মোদী সরকারকে, বিজেপিকে কিভাবে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত। এই যে রাহুল গান্ধী যেভাবে বিভিন্ন তথ্যগুলো তুলে ধরেছেন, মানে সেদিন এই যে ব্রাজিলিয়ান একজন মডেলের ছবি 22 জায়গায় ওনার নাম আছে, উনি ব্রাজিলিয়ান মহিলা পরে দেখেছেন তো কি বলেছে। এবার সেটা তো এখন উনি ব্রাজিলিয়ান মডেল সারা বিভিন্ন জায়গায় যে জিরো ল্যান্ড বা 5 রকম ভাবে বলছেন উনি ভোট চুরি হয়েছে বলে বিভিন্ন তথ্য উনি তুলে ধরেছেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে। এখন এসআইআর নিয়ে তোলপাড় গোটা দেশ, এই মুহূর্তে দেশ চলছে।
ত্রিপুরায় অনুপ্রবেশ নিয়ে আপনাদের শরিক দল তীব্রামথা অনেকদিন ধরে দাবি আন্দোলন করছে এবং তাদের এই দাবি আন্দোলনের একটা তীব্রতা আমরা দেখতে পেয়েছি। দ্বিতীয় দফায়, প্রথম দফায় বিহারে হয়েছে এসআইআর এবং দ্বিতীয় দফায় 12টি রাজ্য এবং 9টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে। তার মধ্যে আপনাদের শরিক দলের দাবি অনুযায়ী ত্রিপুরাতে হওয়ার কথা ছিল, কিন্তু ত্রিপুরাতে এসআইআর নেই। এখন ত্রিপুরায় এসআইআর নিয়ে আপনাদের কি অবস্থান? এটা কি ত্রিপুরাতে প্রয়োজন বলে মনে করেন? এটা সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আপনারা তো এই মুহূর্তে রাজ্যে আছেন, আপনাদের এখানে যথেষ্ট অনুপ্রবেশকারী আছে, যথেষ্ট অনুপ্রবেশকারী আছে। এবং একটা কথা আমি বলে দেই যে এসআইআর এর মাধ্যমে অনুপ্রবেশকারীদের বিতরণ করা বা ভোটার অধিকার থেকে সরিয়ে দেওয়া এসআইআর এর মাধ্যমে এই কাজটা হবে। তবে এটাও বলে রাখছি যে এই রাজ্যের ভারতীয় নাগরিক যারা আছে, যাদের বৈধ কাগজপত্র আছে, সে যে কোনো ধর্মের হোক না কেন, তাদের এসআইআর এর মাধ্যমে তাদের কোনো ক্ষতি হবে না। সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি তাদের পাশে দাঁড়াবে। ওকে, আপনি বলছেন যে এসআইআর এর মাধ্যমে শুধু ভোটার তালিকা থেকে নাম বাদ হতে পারে, কারণ নাগরিকত্ব যাচাই করা হবে না। যদি ভারতীয় নাগরিকত্বের বিভিন্ন ডকুমেন্টস যেগুলো প্রয়োজন, যেগুলো ইলেকশন কমিশন চাইবে, সেগুলো যদি কেউ প্রদান করতে পারে, নাগরিকত্বের বিষয়টা তো সিয়ে দেখবে। হ্যাঁ, তাহলে সে যদি ভারতীয় নাগরিক হয়ে থাকে, আপনি যেটা বললেন যে ভারতীয় নাগরিক যদি হয়ে থাকে, তাহলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাউকেই এই দেশ থেকে ডিপোর্ট করা হবে না। তার পাশে আপনারা দাঁড়াবেন, বিজেপি দাঁড়াবে। ওকে, এখন এসআইআর নিয়ে অবশ্যই আমরা আরো অনেক কিছু আলোচনার প্রয়োজন রয়েছে, কারণ এসআইআর নিয়ে যেভাবে ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং ইলেকশন কমিশনও যা যা বলছে, সেখানে কংগ্রেসের বিরুদ্ধে, যদি আপনি আপনার কথা অনুযায়ী যে ইলেকশন কমিশন কংগ্রেসকে এফিডেভিট দিতে বলেছে, কংগ্রেস দিচ্ছে না, এখন এই যে অভিযোগগুলো করছে, এই অভিযোগগুলোতে ইলেকশন কমিশনের ভাবমূর্তির উপর একটা ব্যাপকভাবে প্রভাব পড়ছে। তার জন্য ইলেকশন কমিশন কি পদক্ষেপ নেবে যদি এই তথ্যগুলো যদি ভুল তথ্য হয়ে যায়, সেটা অবশ্যই আগামী দিনে আমরা দেখব। এখন বিরোধীরা বলছে রাজ্যে বিজেপি উন্নয়নের চেয়ে বেশি মনোযোগ দিচ্ছে ইমেজ ম্যানেজমেন্টে। বিভিন্নভাবে আপনারাও জানেন যে কিছুদিন আগে বিভিন্ন ফ্লেক্স ফেস্টুনে দেখা যাচ্ছে নেতাদের বেশি, মানুষের পাশে কম দেখা যায় বিজেপি নেতৃত্বদের, এমনটাই অভিযোগ ওনাদের। তো আপনি কি মনে করেন মানুষের কাছে আরো যাওয়ার সুযোগ আছে বিজেপি? ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের কথাই বলছি, এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মানুষের পাশে, মানুষের সঙ্গে যতটা সম্পর্ক করে, অন্য কোন দলের মধ্যে এই ধরনের সম্পর্ক করার পদ্ধতি নেই বা করেও না। সুতরাং ভারতীয় জনতা পার্টি মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করা, মানুষের অভাব অভিযোগ শোনা এবং তার সমাধানের ব্যবস্থা করা, এটা প্রশাসনিক স্তরে যেমন করা হয়, আমাদের দলীয় স্তরেও করা হয়। সুতরাং এই ক্ষেত্রে সম্পর্ক নেই বা সম্পর্ক কমে গেছে এই কথার কোনো ভিত্তি নেই। সামনে এডিসি নির্বাচন আসছে, হয়তো ভিলেজ কমিটি নির্বাচনও হতে পারে। এখন পাহাড়ে কতটা সংগঠন আপনারা শক্তি বৃদ্ধি করতে পারছেন? আপনিও ব্যক্তিগতভাবে যতটুকু আমরা খবর রাখছি, আপনি বিভিন্ন প্রত্যন্ত এলাকায় যাচ্ছেন, তো সেখানে আপনাদের সংগঠন কতটা বৃদ্ধি হচ্ছে? সংগঠন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আপনি লক্ষ্য করেছেন ইদানিং বেশ কিছুদিন ধরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি, তাদের মাধ্যমেও বহু জনজাতি সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে। এবং একটা জিনিস কি, বাস্তবতা এবং আবেগ দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা বাস্তবের রাজনীতি করি, আচ্ছা, আর আঞ্চলিক দলগুলো আবেগের রাজনীতি করে। আর আবেগের রাজনীতি এটা ক্ষণস্থায়ী থাকে, একটা অল্প কিছু সময় পরে সেই আবেগ কেটে যায়, বাস্তবতায় ফিরে আসতে হয়। তো সুতরাং জনজাতি সম্প্রদায়ের মধ্যে ভারতীয় জনতা পার্টি যে ধরনের কাজ করেছে এবং এখনো হচ্ছে, সেটা কল্পনার বাইরে। সুতরাং এটা আমাদের বিশ্বাস, ভারতীয় জনতা পার্টির এই কাজকে জনজাতি সম্প্রদায়ের মানুষ অবশ্যই সম্মান জানাবে। এডিসি এবার বিজেপির দখলে আসবে বলে আপনি আশাবাদী? 100%।
ওকে, একটা শেষ প্রশ্ন আপনার কাছে, যদি ক্ষমতায় আসার 7.5 বছর পরও যদি মানুষ উন্নয়ন, কর্মসংস্থান বা ধরুন আইন শৃঙ্খলা এইসব প্রশ্ন যদি তোলে, তাহলে রাজনৈতিক দায়বদ্ধতা ও ভবিষ্যৎ দিক নির্দেশের জন্য আত্মসমালোচনার প্রয়োজন আছে বলে কি আপনি মনে করেন আপনার দলে? যে কোনো প্রতিষ্ঠানের তার কাজের উপর আত্মসমালোচনা করার প্রয়োজন, যে কোনো প্রতিষ্ঠান, সে রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক। আমরা রাজনৈতিক দল, আমরা নিজেরা বিচার বিশ্লেষণ করি কোথায় আমাদের ভুল আছে, কোথায় ত্রুটি আছে, কি করা প্রয়োজন, কতটুকু করা প্রয়োজন, এগুলো নিয়ে আমরা সবসময়ই আত্মবিশ্লেষণ করি। এবং আমাদের বিশ্বাস যে আগামীতে ভারতীয় জনতা পার্টি 23-এ আমাদের যে রেজাল্ট হয়েছে তার চাইতে আরো অনেক বেশি ভালো রেজাল্ট হবে, কারণ অনেক বেশি কাজ আমার রাজ্য সরকার করেছে। অসংখ্য ধন্যবাদ দাদার সঙ্গে থাকার জন্য। আচ্ছা, আপনি গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, আপনার দলের অবস্থান অবশ্যই জানালেন আমাদের। ধন্যবাদ সঙ্গে থাকার। নমস্কার। দর্শক বন্ধুরা, ত্রিপুরা ছোট রাজ্য, কিন্তু এর সম্ভাবনা সীমাহীন, এটা প্রায় সময় আমি বলি আপনাদের, এবং এটা অবশ্যই একটা বাস্তব। প্রাকৃতিক সম্পদ, জনজাতি সংস্কৃতির বৈচিত্র্য, দক্ষ তরুণ প্রজন্ম এবং ভৌগোলিক অবস্থান সব মিলিয়ে এই রাজ্য উত্তর পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। জনগণের আশা এই সম্ভাবনাকে রাজনীতির প্রতিযোগিতার মঞ্চে নয়, বরং দায়িত্ববোধ, সহমর্মিতা ও ঐক্যের মাধ্যমে বাস্তবে রূপ দেবে শাসক ও বিরোধী উভয় পক্ষ। উন্নয়ন মানে শুধু সড়ক, সেতু বা পরিসংখ্যান নয়, উন্নয়ন মানে কর্মসংস্থান, শান্তি, নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতিও। কিন্তু ত্রিপুরার প্রকৃত উন্নয়ন সেখানেই নিহিত, যেখানে প্রতিটি নাগরিক অনুভব করবে এই রাজ্য আমার, এই উন্নয়ন আমার ও অংশ। রাজ্যের উন্নয়ন ও অগ্রগতির সব খবরে চোখ রাখছি আমরা, আর আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।